Okay, so let's start our today's class. English for content writing. আজকের ক্লাসটা বেসিক্যালি কাদের জন্য? যাদের একটু গ্রামাটিক্যালি একটু ল্যাকিংস আছে। আমরা সবাই মোটামুটি ছোটবেলা থেকেই গ্রামার শিখে আসছি, করে আসছি, অনেক প্র্যাকটিস করে আসছি। তারপরেও অনেকেরই গ্যাপ থেকে যায়। এই কারণেই ওই গ্যাপটা কভার করার জন্যই কিন্তু আজকে এই ক্লাসটা, যাতে মোটামুটি ভাবে বেসিক কিছু ফান্ডামেন্টাল টাইপের গ্রামার আমাদের না জানলেই নয়। এটা আমাদের কেন জানতে হয়? আমরা যেন এরর ফ্রি একটা কন্টেন্ট বা একটা সেন্টেন্স লিখতে পারি। ঠিক আছে, এর মধ্যে সবগুলোই আপনারা জানেন অলরেডি। জাস্ট আজকে একটু রিভিউ করবো আপনাদের সাথে কি কি আমাদের কাজে লাগবে এবং কোনগুলোর উপর আমাদের ফোকাস করতে হবে। অ্যাজ এ ফ্রিল্যান্সারদের জন্য ইংলিশ কেন প্রয়োজন? আমি একটু আগেই বললাম যে আমরা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করি, ওয়ার্ল্ড ওয়াইড কাজ করি, এবং ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট হ্যান্ডেল করতে আপনাকে অবশ্যই ইংলিশ জানতে হবে। আদারওয়াইজ আপনি আপনার ক্লায়েন্টের সাথে কোনো কমিউনিকেশন করতে পারবেন না, আলটিমেটলি কাজ বন্ধ। দ্যাটস ওয়াই ইংলিশ অবশ্যই জানতে হবে অ্যাজ এ ফ্রিল্যান্সার। আপনি কন্টেন্ট রাইটিং করেন আর ট্রাই করেন, বেসিক ইংলিশ তো অবশ্যই লাগবে। আচ্ছা, এখন ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলতে না, এখানে প্রতিটা ল্যাঙ্গুয়েজের একটা ফান্ডামেন্টাল এলিমেন্টস থাকে। বাংলা ভাষায়ও কিন্তু চারটাই এলিমেন্ট, একটু ভাইবা লাগে। আমরা যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ, বাংলা হোক ইংলিশ হোক, এটা তো একটা ল্যাঙ্গুয়েজ না? সো এই টাইপের বা যে কোনো ল্যাঙ্গুয়েজ কোন কোন ক্ষেত্রে ইউজ করা হয়? চার ক্ষেত্রে কিন্তু ইউজ করা। এই যে আমি এখন কথা বলতেছি, স্পিকিং, কিছুক্ষণ আগে ডক্সের মধ্যে রাইটিং করছি, তার আগে আপনাদের আর্টিকেল রিডিং করছি। আর আপনারা কেউ কথা বলেন না, লিসেনিংও করতে পারতেছেন। আবার যদি বলতেন তাহলে ওটা কিন্তু লিসেনিং। যে কোনো ল্যাঙ্গুয়েজের কিন্তু চারটা ইউজ, এর বাইরে কিন্তু কোনো ইউজেস নাই। ইংলিশ বলেন, বাংলা বলেন, উর্দু, ফার্সি, যে কোনো ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, সো বেসিক্যালি একটা নতুন ল্যাঙ্গুয়েজ আপনাকে যদি শিখতে হয়, এই চারটা ইউজ আপনাকে নিজের মতো করে আপনার ইউজ টু হতে হবে। এই চারটা ইউজের মধ্যে আপনাকে এক্সপার্ট হতে হবে, এই চারটা ক্যাটাগরিতে যে কোনো নতুন একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করা। এখন যেহেতু আমরা কন্টেন্ট রাইটিং করব ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে, সো আমাদের রিডিং, লিসেনিং, স্পিকিং একটু দুর্বল হলেও চলবে, রাইটিংটা অবশ্যই পারফেক্টলি করতে হবে। আর মোটামুটি ভাবে আমরা কিন্তু জানি যে এই তিনটার, এই যে স্পেশালি স্পিকিং অ্যান্ড লিসেনিং, এই দুইটার চেয়ে রিডিং অ্যান্ড রাইটিং মোটামুটি ইজি আছে, তাই না? সো রাইটিং এর জন্য আমাদের বেশ কিছু গ্রামাটিক্যাল রুলস জানতে হবে। রাইটিং বলেন, রিডিং বলেন, সবকিছুর জন্য। এখন মোস্ট অফ দ্য টাইম আমি একটা কথা শুনি যে ইংলিশ বলতে বা কি বলে ল্যাঙ্গুয়েজের, ইংলিশ ভাষায় বা ইংলিশে কথা বলতে গ্রামারের ইউজ হয় না, গ্রামার না জানলেও হয়। কিন্তু এটা কিন্তু পুরোপুরি ভুল একটা ধারণা। আপনাকে অবশ্যই গ্রামার জানতে হবে। আমরা যে বাংলায় কথা বলতেছি, হ্যাঁ, আমরা আমাদের অজান্তেই গ্রামাটিক্যাল ইউজ করতেছি পরিপূর্ণভাবে, আমরা অজান্তে। এখন আমি কিন্তু এই যে প্রেজেন্ট টেন্সে কথা বলতেছি, আমি যদি আপনাদের সাথে পাস্ট টেন্সে কথা বলি, আমি যেটা বুঝাইতে চাইতেছি, আমি ওই এক্সপ্রেসটা কি আপনাদের কাছে করতে পারবো না। আমি বলবো একটা, বুঝবেন একটা। সো আপনাকে অবশ্যই গ্রামার মেনেই আপনার রিডিং বলেন, রাইটিং, প্রতিটা কাজ করতে হবে। যে কোনো ল্যাঙ্গুয়েজেরই গ্রামাটিক্যাল রুলস অবশ্যই মানতে হবে। স্পেশালি টেন্স, ভয়েস, এগুলা হচ্ছে আপনার প্রতিটা ল্যাঙ্গুয়েজের কোর পার্ট। এগুলা যদি আপনি মিস্টেক করেন, তাহলে আপনার এই মনের ভাবটা আপনি প্রকাশ করতে চাচ্ছেন, সেটা আপনি প্রকাশ করতে পারবেন না। আপনি বলবেন একটা, আপনার অডিয়েন্স শুনবে আরেকটা, বুঝবে আরেকটা। আপনি এক্সপ্রেস করতে চাচ্ছেন একটা, এক্সপ্রেস হচ্ছে আরেকটা। দ্যাটস ওয়াই আমাদের এই স্পেশালি এই কোর গ্রামাটিক্যাল রুলস গুলো অবশ্যই মেনটেন করতে হবে। এটা আহামরি তেমন কিছু না। এটা আমি যেভাবে মনে রাখি মোটামুটি ভাবে, সেটা হচ্ছে আমরা প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স তো মোটামুটি ভাবে সবাই জানি। তার মধ্যে আবার প্রতিটারই আবার চারটা করে ভাগ আছে: সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে আমরা পারফেক্ট কন্টিনিউয়াস সর্বদা অ্যাভয়েড করে চলি। ইনফ্যাক্ট আমি মনে হয় আমার লেখার মধ্যে 1%ও পারফেক্ট কন্টিনিউয়াসে লেখা হয় না, কারণ ইজিলি লিখতে হবে। মোস্ট অফ দ্য টাইম চেষ্টা করবেন সিম্পল বা কন্টিনিউয়াস সর্বোচ্চ পারফেক্টে যাওয়ার জন্য। এখন এই যে ক্যাটাগরি, হ্যাঁ, বা চারটা টাইপ, আবার হচ্ছে তিনটা করে, তো তিন জায়গা কিন্তু কয়টা হইতেছে? 12 প্রকারের টেন্স হইতেছে, 12 প্রকারের টেন্সের 12 রকমের স্ট্রাকচার। আমি সবকিছু উদাহরণ দিয়ে পড়তেও ভালোবাসি, কারণ হচ্ছে মনে থাকে উদাহরণগুলো। সো আমি যেটা করছি বা আমি যেটা করি, তো আমার এখন একটা অবশ্যই এটা মেমোরাইজ করতে হয় না, ইউজ করতে প্র্যাকটিস করতে অবশ্যই। কিন্তু অ্যাজ এ বিগিনার
আপনারা যদি এই যে সেন্টেন্স গুলো দেখতেছেন এগুলোকেই যদি মনে রাখেন এবং এগুলোকে যদি প্রতিটা সেন্টেন্সে কনভার্ট করেন, আমার মনে হয় না আবার আলাদা করে স্ট্রাকচার মনে রাখতে হবে। আপনার সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এই আপনার ভার্বের B1 B2 B3 এইভাবে আমার মনে হয় না মনে রাখতে হবে। কিন্তু হ্যাঁ, অবশ্যই ভার্বটা কে আপনার ভার্ব সম্পর্কে মোটামুটি ভালো একটা আইডিয়া রাখতে হবে। সবকিছু মুখস্থ করলে হয় না, সবকিছু আইডিয়ার উপরেও হয় না। এই জিনিসগুলো অবশ্যই একটু খেয়াল করে কাজ করতে হয়, কারণ কি পুরো মিনিং কিন্তু চেঞ্জ হয়ে যায়, পুরো মিনিংটাই চেঞ্জ হয়ে যায়। আজকে এই যে সন্ধ্যাবেলা একজন জিজ্ঞেস করছিলেন আজকে এই ক্লাস হবে, আজকে কি ক্লাস হবে। এখন আপনি যদি বলতেন আজকে এই ক্লাস হইতো, আপনার কথাটাই কেউ বুঝবে বা বুঝতো বা অ্যান্সার পাইতেন আপনি কিন্তু অ্যান্সারটা পাইতেন না। এখন ওই যে মেইন বা মূল ভূমিকাটা পালন করছে কে? টেন্স। ঠিক আছে, আর টেন্সটা নির্ধারণ করে কে? আপনার এই ভার্ব। এটাকে অবশ্যই ঠিক রাখতে হবে। ভাই এত এই আজকের অনেক ভারী ভারী কথা শুনে ভয় পেয়ে যায় না, সবকিছুই সলিউশন আছে, টেনশন নিয়েন না। আমরা চেষ্টা করবো অলওয়েজ সিম্পলের একটা সেন্টেন্সকে কমপ্লেক্সে না লেখার জন্য। দুইটা সেন্টেন্সকে আমি একটা বড় কমপ্লেক্সকে যদি পসিবল হয়, মিনিং ঠিক থাকে, ন্যাচারালি যদি আমি পারি, ফোর্সফুলি আমি করবো না বা এটা করা যাবেও না, মিনিং যদি চেঞ্জ হয়ে যায় তখন তো আমার সবই শেষ। মিনিং ঠিক রেখা যদি পসিবল হয় ন্যাচারালি, তাহলে আমি ছোট ছোট সেন্টেন্সে লিখবো। দ্যাটস ওয়াই আমি বলছি সেটা হচ্ছে যে এই যে কিছুক্ষণ আগে একটা কথা বলছি, ইউজ সিম্পল এন্ড শর্ট সেন্টেন্স। কেন সাপোজ আপনি একটা সেন্টেন্স শুরু করছেন এখান থেকে, হ্যাঁ, আপনি লিঙ্কিং ওয়ার্ড ইউজ করতে করতে তিনটা সেন্টেন্স থেকে শেষ করছেন এই মাথায়। এত বড় সেন্টেন্স পড়ার পরে প্রথমে কিওয়ার্ড ছিল, ম্যাক্সিমাম মানুষ কিন্তু মিস করবে আপনি যেটা এক্সপ্রেস করতে যাচ্ছেন বা আপনি যে ভ্যালুটা অ্যাড করতে যাচ্ছেন, প্রোভাইড করতেছেন। দ্যাটস ওয়াই আমরা অলওয়েজ পপুলার ভোকাবুলারি এবং সিম্পল ছোট ছোট সেন্টেন্সে লেখার চেষ্টা করি এবং লিখি। আচ্ছা, তাই তো এই 12টা সেন্টেন্স মনে রাখলে মোটামুটি হেল্পফুল হবে টেন্সের প্যারা থেকে মুক্তি পাওয়ার জন্য। হ্যাঁ, তারপর টেন্স নির্ধারণ করে কি? ভার্ব। প্রতিটা সেন্টেন্সে কয়টা ভার্ব থাকে? একটাই ভার্ব থাকে। প্রতিটা সেন্টেন্সে একটাই ভার্ব থাকে। ভার্বের কয়টা ফর্ম? 4টা, B1 B2 B3 B4। বেস ফর্ম, পাস্ট টেন্স এগুলো পড়তে আর করতে ভালো লাগে, এই কারণে আমি বলছি যে বোরিং করছে। হ্যাঁ, আমার কাছে বোরিং লাগে। এখন বি ভার্বটা কি? বি ভার্বটা দিয়েই আমরা মোস্ট অফ দ্য টাইম কাজ করে থাকি। বি ভার্ব, বি এম ইজ আর, হ্যাভ ভার্ব কম ইউজ হয়। আর আমাদের আর্টিকেল গুলো অবশ্যই আপনি প্রেজেন্ট ফর্মে লিখবেন, পাস্ট ফর্মে লেখা যাবে না। কেন পাস্ট ফর্মে লেখা যাবে না? আপনার অডিয়েন্স যখন আপনার আর্টিকেলটা পড়বে তখন সে যেন মনে করে বা তার কাছে যেন ফিল হয় যে আপনি এখন বসে তাকে বলতেছেন, এই ইনফরমেশন গুলো তাকে প্রোভাইড করতেছেন। আপনি যদি এই যে কন্টেন্ট রাইটিং ওয়াজ দ্য ওয়ে অফ কন্ডাক্টিং হিন্ট, এখন এখানে কিন্তু আমি যদি ওয়াজ দিতাম তাহলে কিন্তু এটা ফার্স্টে চলে যেত। হ্যাঁ, তো অবশ্যই আমাদের কন্টেন্ট গুলো হবে প্রেজেন্ট ফর্মে, প্রেজেন্ট টেন্সে অবশ্যই। হ্যাঁ, স্পেসিফিকলি বা কি বলে ক্ষেত্র বিশেষ যদি ইউজ করতে হয় আমাদের, এটা হচ্ছে ক্ষেত্র বিশেষ, বাট মোস্ট অফ দ্য টাইম আমরা প্রেজেন্ট ফর্মে আমাদের আর্টিকেল গুলো লিখবো। আর একটা কথা, সেটা হচ্ছে আর্টিকেলের মধ্যে চেষ্টা করবেন বা সবসময় ইউজ করবেন কি? আমি, তুমি, আই, মি, হি, শি। দে বলা যাবে না, উই বলা যাবে না। যেমন হচ্ছে সাপোজ এখানে আপনি যে 10 টাইপসের কন্টেন্ট রাইটিং আপনি বলতেছেন আই উইল শেয়ার মাই I have researched and listed top 10 types of content writing that demands a lot. So আমি রিসার্চ করছি। উই বলা যাবে না। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক রাইটাররা উই ইউজ করে। উই বলা যাবে না, কারণ কি একটা আর্টিকেলের অথর কিন্তু একজনই থাকে, লেখক একজন থাকে। সো অবশ্যই আমরা এখানে আমি ইউজ করব এবং ইউ ইউজ করবেন যেন আপনি ডিরেক্ট আপনার অডিয়েন্সের সাথে রিলেট করতে পারেন। ওকে, আচ্ছা, এই গেল হচ্ছে ভার্ব। তারপর আসছে ভয়েসের মধ্যে আমরা অলওয়েজ ভয়েস কি আমরা তো জানি, দুই টাইপের ভয়েস আছে, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। আমরা আমাদের লেখার মধ্যে অলওয়েজ অ্যাক্টিভ ভয়েস ইউজ করব। হ্যাঁ, কিছু সময়ে প্যাসিভ ভয়েস ইউজ করতে হয়, ঠিক আছে, কিন্তু এইটার সংখ্যাটা যেন না, আপনার যদি এই প্যাসিভের অল্টারনেটিভ না থাকে মিনিং এক্সপ্রেস করার জন্য, ভাষাগত দিক ঠিক রাখার জন্য, তখন আপনি ইউজ করবেন প্যাসিভ ভয়েসে। কিন্তু এছাড়া যদি পসিবল হয়, ভাষাগত দিক ঠিক রাখা পসিবল হয়, তাহলে অবশ্যই আমরা অ্যাক্টিভ ভয়েসে আমাদের আর্টিকেল গুলো লেখার চেষ্টা করব। আর হচ্ছে এসইও ফ্রেন্ডলি বা সার্চ ইঞ্জিনের অ্যালগোরিদম অনুযায়ী আপনার আর্টিকেলটা যদি হাইলি রিডেবিলিটি হতে হয় বা ইউজার ফ্রেন্ডলি হতে হয়, তাহলে 10% উপরে প্যাসিভ ভয়েসের ইউজ করা যাবে না। কারণ হচ্ছে দেখেন,
উদাহরণ নেই। কারণ হচ্ছে এখানে আই রাইট এ লেটার, এই লেটার ইজ রিটেন বাই মি, কোনটা খুব সহজে মিনিং প্রকাশ করতেছে। ভাই আমার তো এখানে গ্রামাটিক্যাল এক্সপেরিয়েন্স বা আমার গ্রামাটিক্যাল এই যে স্কিলস দেখাইতে আমি আসি, আমি এখানে আসছি কন্টেন্ট বা ভ্যালু প্রোভাইড করতে, ইনফরমেশন প্রোভাইড করতে। তো এইটা যত সহজে প্রকাশ করা যায়, এক্সপ্রেস করা যায়, পৌঁছানো যায়, ততটাই ইউজার ফ্রেন্ডলি হবে, ততটা আমার অডিয়েন্সের জন্য ভালো। দ্যাটস ওয়াই এটা হচ্ছে একটা অন্যতম একটা রুল এসইও ফ্রেন্ডলি আর্টিকেল লেখার জন্য, যে আপনার আর্টিকেলের মধ্যে 10% এর অধিক প্যাসিভ ভয়েসে ইউজ করা যাবে না, আর আপনাকে অবশ্যই অ্যাক্টিভ ভয়েসে আর্টিকেলটা লেখার চেষ্টা করতে হবে। এখন এটা তো আর আজকে রাতের মধ্যে তো আর আপনার হয়ে যাবে না যদি কারো প্যাসিভ ভয়েসে লেখার অভ্যাস থাকে। এটা আস্তে আস্তে এই অভ্যাসটা চেঞ্জ করতে হবে, আস্তে আস্তে আমাদের অ্যাক্টিভ ভয়েসে লেখার চেষ্টা করতে হবে। এই জিনিসগুলো রাতারাতি হয় না, আস্তে আস্তে প্র্যাকটিসের মাধ্যমেই চেঞ্জ করতে হবে। আচ্ছা, তারপর আসতে হচ্ছে ক্লজ। ক্লজ, এখন ক্লজ হচ্ছে দুই প্রকার, এখন না সবসময় ক্লজ দুই প্রকারই। একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট আর একটা হচ্ছে ডিপেন্ডেন্ট বা সাপোর্টিং ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট বলতে কি, যেটা নিজে নিজে একটা মিনিংফুল সেন্টেন্স বা একটা মিনিং প্রকাশ করতে পারে, যেটা নিজেই সক্ষম একটা মিনিং প্রকাশ করে, সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর ডিপেন্ডেন্ট ক্লজ কি? ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে যেটা আরেকটা পার্টের উপরে ডিপেন্ড করতেছে, যেটা নিজে একটা পারফেক্টলি মিনিং প্রকাশ করতে পারতেছে না। ফর এক্সাম্পল, বিকজ ইট ইজ রিফ্রেশিং। হ্যাঁ, আমি এটা বাদ দিয়ে দিলাম প্রথম পার্টটা, বিকজ ইট ইজ রিফ্রেশিং। কেন এই কথাটি কোনো মিনিং ক্লিয়ারলি কি আপনি বুঝতে পারতেছেন যে ও কি বলতে চাচ্ছে, ও কি প্রোভাইড করতে যাচ্ছে, বা ও কি এক্সপ্রেস করতে যাচ্ছে, সেটা কি আপনি বুঝতে পারতেছেন না? যদি এই সামনের লেখাটা চলে আসে আই লাইক কফি, তাহলে কিন্তু রিলেট করা যাচ্ছে, ও কি বুঝাতে চাচ্ছে বা ও কি বলতে চাচ্ছে সেটা আমরা এখন বুঝতে পারতেছি। এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা, এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা না থাকলে কিন্তু এটা নিজে নিজে কোনো মিনিং প্রকাশ করতেছিল না পুরোপুরি পারফেক্টলি। এই হচ্ছে ক্লজ, এখানেও চেষ্টা করবেন ইন্ডিপেন্ডেন্ট ক্লজেই লেখার। তারপরে আসতেছে হচ্ছে বেসিক সেন্টেন্স স্ট্রাকচার। বেসিক সেন্টেন্স স্ট্রাকচার এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট একটা সেন্টেন্স ইউজার ফ্রেন্ডলি করার জন্য। এটা আপনাদের মুখস্থ করতে হবে। আমি এই পর্যন্ত কিন্তু কোনোটাই আপনাদেরকে মুখস্থ করতে বলি নাই, কিন্তু এই লেখাটা, এই জিনিসটা আপনাদেরকে মুখস্থ করতে হবে। কি মুখস্থ করতে হবে, প্লাস হচ্ছে আপনার লেখার মধ্যে ইমপ্লিমেন্ট করতে হবে। আমরা সবাই এই স্ট্রাকচারটা জানি, একটা সেন্টেন্স তৈরি হওয়ার জন্য সাবজেক্ট ভার্ব অবজেক্টের প্রয়োজন হয়, সাবজেক্ট ভার্বের প্রয়োজন হয়। এটা হচ্ছে সিম্পল একটা স্ট্রাকচার। হ্যাঁ, এখন সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট ছাড়া যদি আরো কিছু আমাদের সেন্টেন্সের মধ্যে অ্যাড করতে হয়, তখন আমরা কিভাবে অ্যাড করব, এই সিকোয়েন্সটা কিভাবে আমরা মেইনটেইন করব, তার জন্য হচ্ছে এই যে সিকোয়েন্সটা আছে অবজেক্ট 1, এই সিকোয়েন্সটা মেইনটেইন করলে আপনার সেন্টেন্সটাকে ইউজার ফ্রেন্ডলি হয়। এই সিকোয়েন্স অবশ্যই মেইনটেইন করতে হবে, চেষ্টা করবেন এই সিকোয়েন্সটা মেইনটেইন করার জন্য। লাইক প্লেস আগে চলে গেল, তো এই জন্য আমাদের মোটামুটি ভাবে এই সিকোয়েন্সটা আমাদের লেখার মধ্যে অবশ্যই মেইনটেইন করতে হবে। অনেক সময় দেখা যায় যে এই পিছনেরটা আগে এসে পড়ে, পিছনেরটা আপনি আগে লিখতেছেন, আগেরটা পিছনে লিখতেছেন, এইভাবে লেখা যাবে না। এইভাবে লিখলে ইউজার ফ্রেন্ডলি হয় না, বুঝতে কষ্ট হয়। যত ইজিলি বোঝানো যায়, ঠিক আছে। তারপরে হচ্ছে ডিগ্রি। আমরা এতক্ষণ যে বলতেছিলাম কমপ্লেক্স সেন্টেন্সকে অ্যাভয়েড করব, কম্পাউন্ড সেন্টেন্সকে অ্যাভয়েড করব, কিন্তু হ্যাঁ, এটা তো যদি একেবারেই বিচ্ছিন্ন করা যেত তাহলে তো এগুলার প্রয়োজনই ছিল না। যেহেতু এগুলাকে পুরোপুরি বিচ্ছিন্ন করা যায় না, এগুলা প্রয়োজন আছে, তো আমরা জানবো, বাট কম্পারেটিভলি একটু কম ইউজ করার চেষ্টা করব। যেটা আমি সিম্পলে লিখতে পারি সেটাকে আমি কমপ্লেক্স কম্পাউন্ডে যাব না। কিন্তু হ্যাঁ, মিনিং ঠিক রাখার ক্ষেত্রে বা আমার টোন ঠিক রাখার ক্ষেত্রে আমি যে নিতে পারি, ইট ডাজন্ট ম্যাটার। ওকে, কম্পাউন্ড সেন্টেন্স অথবা কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে হয়? এই হচ্ছে কিছু ক্লজ মার্কার, এই হচ্ছে কিছু কম্পাউন্ড কনজাংশন। এই কম্পাউন্ড কনজাংশনের মাধ্যমে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ একসাথে কানেক্টেড হয়ে একটা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করে, এবং কমপ্লেক্সের মধ্যে দুইটা ইন্ডিপেন্ডেন্ট অথবা একটা ইন্ডিপেন্ডেন্ট এবং একটা ডিপেন্ডেন্ট ক্লজ, এই যে ক্লজ মার্কার গুলো আছে বা লিঙ্কিং ওয়ার্ডের মাধ্যমে দুইটা কানেক্ট করে, যার মধ্যে মোটামুটি ভাবে দেখবো আমরা সামনে। তারপর হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সেস। আমরা অলওয়েজ চেষ্টা করব এই থার্ড কন্ডিশনে যাওয়ার, আমাদের যেতে যেন না হয় থার্ড কন্ডিশন। হ্যাঁ, 0 ফার্স্ট সেকেন্ড। 0 তো আমরা সবাই জানি ইউনিভার্সাল ট্রুথের ক্ষেত্রে আমাদের 0 কন্ডিশন হয়, দোনো সাইডেই আমার V1 হয়।
ভার্বের V1 হয়। ফার্স্ট কন্ডিশনেও দুই সাইডেই V1 হয়, ওই সাইডে আমার উইল মডাল ভার্বের একটা মডাল ভার্ব ইউজ করা হয়, যেটা V1 ফর্মে থাকে। এখানে উড মাইট ইউজ করা হয়, যেটা কে বলা হচ্ছে সেকেন্ড কন্ডিশন। ওকে, তারপরে হচ্ছে এই গেল আমাদের কোর গ্রামাটিক্যাল রুলস। হ্যাঁ, এখন ঘটনা হইতেছে সামনে যাওয়ার আগে আমাদের লেখার মধ্যে এই গ্রামাটিক্যাল ইরর গুলা আছে কিনা এগুলাকে অবশ্যই আগে ফাইন্ড আউট করতে হবে। আগে এসইও ফ্রেন্ডলি আর্টিকেল লেখার আগে আপনাকে গ্রামাটিক্যাল ইরর ফ্রি আর্টিকেল লেখা শিখতে হবে। মিনিংফুল একটা সেন্টেন্স বা মিনিংফুল একটা থট অথবা ভ্যালু প্রোভাইড করা শিখতে হবে, তারপর এসইও ফ্রেন্ডলি। ঠিক আছে, তো যাদের মোটামুটি ভাবে কোনো সমস্যা নাই তাদের তো কোনো প্রবলেম নাই, বা তারা এসইও ফ্রেন্ডলি দিকে যাইতে পারেন। কিন্তু হ্যাঁ, যাদের একটু গ্রামাটিক্যালের সমস্যা আছে তারা একটু গ্রামারে আগে সময় দেন, তারপরে এসইও ফ্রেন্ডলি আর্টিকেলের দিকে মুভ করে। এখানে কোর গ্রামাটিক্যাল রুল শেষ। এখন কিছু ছাড়া বা বিচ্ছিন্ন রুলস আমাদেরকে খেয়াল রাখতে হয়, এটা আমরা মোটামুটি লেখার সময় খুবই বেশি পরিমাণে ভুল করে থাকি। যেই প্রবলেমগুলা সেগুলা হচ্ছে এই যে প্রথমতই সিঙ্গুলার আর হচ্ছে প্লুরালের ক্ষেত্রে, ইউজেসের ক্ষেত্রে আমরা মোস্ট অফ দ্য টাইম এই ভুলটা করে থাকি। যেমন কি, যদিও এই ভুলটা বর্তমানে আপনি যদি গ্রামারলি এক্সটেনশন ইউজ করেন ও দেখা যায়, কিন্তু হ্যাঁ আরেকটা জিনিস আমি বলে দিই, টুলস আমাদের লাইফ ইজি করে, কিন্তু টুলসের উপর ডিপেন্ডেবল হওয়া যাবে না। হ্যাঁ, আমার প্রোডাক্টিভিটিও বাড়াচ্ছে, তাই বলে এই না যে টুলস আমাকে যা রেজাল্ট দিবে আমি চোখ বন্ধ করে নিয়ে নিব। এই জন্য আমাদেরও এই রুলস গুলাকে অবশ্যই জানতে হয় এবং জানতে হবে। এতে করে হবে কি, কারণ গ্রামারলি অনেক সময় উল্টাপাল্টা রেজাল্টও দেখায়, সবকিছু মানা যায় না। তো এটা আলটিমেটলি নিজের বুঝা তারপর ডিসিশন নিতে হয়। আচ্ছা, যাই হোক, এখানে এভরি, সাম, এনি, নো ওয়ান এগুলো তো সিঙ্গুলার এবং প্লুরাল। সমস্যা হয় কোথায়? সমস্যা হয় কিছু কিছু ওয়ার্ড যেটা সিঙ্গুলারেও কাজ করে প্লুরালেও কাজ করে, যেমন অল, এনি, মোর, মোস্ট, এগুলা সিঙ্গুলার নাম্বার হিসেবেও কাজ করে প্লুরাল নাম্বার হিসেবেও কাজ করে। তাহলে আমরা বুঝবো কিভাবে, বা এটা তাহলে আমার ভার্বটা কিসের উপর ডিপেন্ড করে আমি ইউজ করব, সেটা হচ্ছে এই ফ্রেজ বা এই ওয়ার্ডগুলোর পরে যে সেন্টেন্সটা থাকবে। ফর এক্সাম্পল, এ লট অফ, কিন্তু স্বাভাবিকভাবেই প্লুরাল শুনতে লাগতেছে, কিন্তু পরের সাবজেক্টটা কিন্তু দ্য মিট, দ্যাটস ওয়াই আমার ভার্বটাও কিন্তু সিঙ্গুলার নাম্বারেই দিয়েছে। সেম ভাবে এখানে দ্য ভেজিটেবলস হচ্ছে আবার প্লুরালে আছে, দ্যাটস ওয়াই আমার ভার্বটাও প্লুরাল ফর্মে ইউজ হয়েছে। এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। তারপরে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এটা আমাদের অলওয়েজ মেইনটেইন রাখতে হয়, যেহেতু আমরা কি বলে কনভার্সনাল টোনে আর্টিকেলটাকে লেখার চেষ্টা করি। তো এই জিনিসটাকে অবশ্যই মেইনটেইন রাখতে হবে। ইট, স্পেশালি ইট ইউজ হয়, হি এবং সেটা খুব কম ইউজ হয়, ইটটাই ম্যাক্সিমাম টাইম ইউজ হয়। তারপর হচ্ছে এই যে আপনার ইন এবং অ্যাটেরিউস, এটা আমারও অনুকূলে মাঝে মতো লেখার ক্ষেত্রে এই দুইটা জিনিস ইউজ করার ক্ষেত্রে মোটামুটি ভাবে একটা কনফিউশন তৈরি হয়, যে কোথায় আমি ইন ইউজ করবো, কোথায় আমি অ্যাট ইউজ করবো। সহজ ভাষায় বলতে গেলে এক্স্যাক্টলি যদি আপনি বলে থাকেন লোকেশনের কথা, যখন আপনি একটা এক্স্যাক্ট লোকেশনের কথা বলতেছেন তখন আপনি ইন ইউজ করবেন, আর যখন আপনি এক্স্যাক্ট লোকেশনের কথা আপনি মেনশন করবেন না তখন আপনি অ্যাট ইউজ করবেন। ফর এক্সাম্পল দেখেন, ভারী কথা বলতে লাভ নেই, এক্সাম্পল দেখেন, আই অ্যাম ইন দ্য শাওয়ার। এখানে তো স্পেসিফিকলি বলা হয়েছে যে সে শাওয়ারে আছে অথবা লবিতে আছে, গাড়িতে আছে বা হাউসে আছে, কিন্তু সে যখন বলতেছে যে আমি শপিং মলে আছি, এখন শপিং মলে তো ভাই অনেক ফ্লোর থাকে, এক এক ফ্লোরে শয়ে শোরুম, কোনটা আছে সে কিন্তু স্পেসিফিকলি বলে নাই, দ্যাটস ওয়াই এখানে অ্যাট ইউজ করা হয়েছে। এই জিনিসটা একটু খেয়াল রাখবেন, ইন এবং অ্যাট এর ইউজ। তারপর আসতেছে হচ্ছে আপনার ভার্ব প্লাস আইএনজি। প্রতিটা প্রিপোজিশনের পরে আপনার ভার্ব বললে এটার সাথে আইএনজি যোগ হয়, শুধুমাত্র টু বাদে। টু এর ক্ষেত্রে বি1 ইউজ হয়, ভার্বের বেস ফর্ম ইউজ হয়ে থাকে। ঠিক আছে, প্রতিটা প্রিপোজিশনের পরে আমার ভার্বটা যখন ইউজ হয় তখন ভার্বের সাথে আইএনজি আমার ইউজ করতে হয়। যখন আমার সেন্টেন্সের মধ্যে আবার একটা ভার্ব থাকে, সেকেন্ড ভার্ব ইউজ করতে হইলেও তখন তার সাথে আবার আইএনজি যোগ করতে হয়। তারপরে হচ্ছে মোস্ট, অলমোস্ট। মোস্ট কোথায় বসবে, অলমোস্ট কোথায় বসবে, দুইটার কিন্তু মিনিংও আলাদা না। সো একটা হচ্ছে অ্যাডজেক্টিভ মোস্ট, এটা কিন্তু পরিমাণ বোঝায় মোস্ট, আর অলমোস্ট হচ্ছে আপনার একটা অ্যাডভার্ব যেটাকে কাছাকাছি, যেটার মিনিং দাঁড়ায় কাছাকাছি বা এই ক্লোজলি। আর মোস্ট হচ্ছে আপনার একটা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়, যেটা কোয়ান্টিটিকেই আপনার মেনশন বা ফোকাস করে। তারপরে হচ্ছে নাইদার আইদার ইউজ।
সেন্টেন্সে যদিও মোটামুটি ভাবে আরো ভুল হয়, তারপর চেষ্টা করি ঠিক রাখার জন্য। নাইদার এবং আইদার ইউজ, নাইদার নট আইদার অর। এখানে ভুলটা হয় কোথায়? ভুলটা হয় ভার্বের ইউজে। ভুলটা হয় হচ্ছে কই জানেন? এই ভার্বের ইউজে। ভার্বটা আপনার সিঙ্গুলার হবে না প্লুরাল হবে, এই জায়গাটাতে ভুলটা। এই ভার্বটা ডিপেন্ড করে কোন সেন্টেন্স, এই কোন সাবজেক্টের উপর জানেন? সেটা হচ্ছে সেকেন্ড সাবজেক্ট, যেহেতু এখানে দুইটা সাবজেক্ট ইউজ হচ্ছে। সো অলওয়েজ এই ভার্বটা ডিপেন্ড করে হচ্ছে আপনার সেকেন্ড সাবজেক্টের উপর। এইখানেও কিন্তু সেম সেকেন্ড সাবজেক্টের উপরই ডিপেন্ড করে। ওকে, যদিও আমরা এই নাইদার নর আইদার অর মোটামুটি খুব নাকি আমাদের এটার ব্যবহারের পরিমাণটা খুব কম আর্টিকেলের মধ্যে। তারপরে হচ্ছে আপনার এই যে এটা তো মোস্ট অফ দ্য পিপলের ভুল হয়, ইফেক্ট এবং এফেক্ট। শাব্দিক অর্থে দুটোটার অর্থ সেম, শাব্দিক অর্থে দুটোটা সেম অর্থ প্রকাশ করতেছে, ইফেক্ট এবং এফেক্ট। কিন্তু একটা নাউন, একটা হচ্ছে ভার্ব। একটা হচ্ছে নাউন আর একটা হচ্ছে ভার্ব। একটা আপনার সেন্টেন্সের শুরুতে বসে, একটা মাঝামাঝিতে বসে, বা শুরুতে বসতে পারে, কিন্তু ভার্ব হিসেবে ইউজ হয় একটা হচ্ছে নাউন হিসেবে ইউজ হয়। সো ইউজ করার আগে একটু খেয়াল করে ইউজ করবেন, যেহেতু মিনিং দুটোটার সেম। অল স্টুডেন্টসদের মধ্যে দুইটা ক্যাটাগরি স্টুডেন্ট হয়, দুই ক্যাটাগরি স্টুডেন্ট হয়। ওই যে স্কুলের মতো এখানেও দুই ক্যাটাগরি স্টুডেন্ট থাকে। প্রথম ক্যাটাগরি যাদের গ্রামারে ফান্ডামেন্টাল, আমি কিন্তু এতক্ষণ যা বললাম ভাই একেবারে এদুবলা মানের পড়াশোনা, বাট তারপরও অনেকের গ্যাপ থাকে ভাই, স্বাভাবিক, এটা হতেই পারে, ন্যাচারাল এটা। আমিও যদি এটা থেকে মোটামুটি 6 মাস দূরে থাকি আমিও ভুলে যাবো, আমার একটা রিভিউ করার প্রয়োজন আছে, এটা স্বাভাবিক হতেই পারে। বাট তারপর সবার ক্ষেত্রে একরকম সময় লাগে না, সবার ক্ষেত্রে সিচুয়েশন সেম থাকে না, ঠিক আছে? এখন এই ক্ষেত্রে দুই ধরনের বা দুই ক্যাটাগরির স্টুডেন্ট বা দুই ক্যাটাগরির মানুষ আমরা আছি। তো এক ক্যাটাগরি হচ্ছে যাদের কোনো গ্রামাটিক্যাল নিয়ে কোনো প্রবলেম নাই, তাদের এই গ্রামাটিক্যাল নো গ্রামাটিক্যাল ইস্যু, হ্যাঁ, এক ক্যাটাগরি। আরেক ক্যাটাগরি হচ্ছে গ্রামাটিক্যাল ইস্যু আছে। ওকে, এখন দুইজনের ক্ষেত্রে কিন্তু দুই টাইপের কথা আমাদের ব্যবহার করতে হচ্ছে, দুই ধরনের গাইডলাইন আমরা ফলো করবো। হ্যাঁ, একটা হচ্ছে যাদের কোনো গ্রামাটিক্যাল প্রবলেম নাই, আরেকটা হচ্ছে যাদের গ্রামাটিক্যাল প্রবলেম আছে। যাদের কোনো গ্রামাটিক্যাল প্রবলেম নাই তাদের ক্ষেত্রে আমি একটু পরে আসতেছি। যাদের গ্রামাটিক্যাল প্রবলেম আছে, তারা কি করবো আমরা এখানে? ভাই এখানে যেটা করবো যে ভুল হবে স্বাভাবিক, আমরা যখন একটা আর্টিকেল লিখবো অবশ্যই অনেক সেন্টেন্স বা গ্রামাটিক্যালি ভুল হবে, ফাইন, ইটস ওকে। কিন্তু প্র্যাকটিস করতে করতে আমাদের এটা কিন্তু হয়ে যাবে। আমরা ডে 1 ডে 2 এইভাবে প্রতিদিন মিনিমাম 200 থেকে 300 ওয়ার্ড লিখবো। আর যখন লিখবো তখন ফোকাস পয়েন্ট থাকবে কি, আমরা দুই ক্যাটাগরি স্টুডেন্টরাই ডেইলি 2 থেকে 300 ওয়ার্ডের মিনিমাম কিছু না কিছু লিখবো। নিজের সম্পর্কে হোক বা ডেইলি অ্যাক্টিভিটিস হোক, কিছু না কিছু লিখবো, লিখার চেষ্টা করবো। এতে করে হবে কি, আমাদের লিখার একটা জড়তা কাজ করে, এই জড়তাটা কাটবে। আমরা এখন একটা টপিকে যখন লিখতে বসি তখন আর কি কমন প্রবলেম আর সবচেয়ে মেজর প্রবলেম যেটা, সেটা হচ্ছে যে আমরা বুঝে পাই না যে কি লিখবো। আমি লিখবোটা কি, ফাইন, আমি এটা নিয়ে লিখবো, কিন্তু কিভাবে আমি শুরু করবো? আমাদের 80-90% মানুষের এই প্রবলেমটা প্রথমে আমাদের হয়ে থাকে। এটা কেন হয়ে থাকে? লেখার জড়তা থাকার কারণে। এই জড়তাটা আমাদের কাটায় উঠতে হয় ভাই। ওকে, এই জড়তাটা কাটায় ওঠার জন্য কি করতে হবে? আমার ভুল হোক ঠিক হোক যাই হোক, প্রতিনিয়ত 200 থেকে 300 ওয়ার্ড লিখতে হবে মিনিমাম, সর্বনিম্ন কথা বলছি। আপনার কাছে যদি সময় থাকে আরো বেশি প্র্যাকটিস করেন, এতে করে আপনারই আউটপুট ভালো আসবে, আপনি তত তাড়াতাড়ি জড়তাটা কাটায় উঠতে পারবেন। এখন কে কোন জায়গায় ফোকাস করবে প্র্যাকটিস করার সময়? যাদের গ্রামাটিক্যাল ইস্যু আছে, এখন আমরা যেটা করব, আমরা শুধুমাত্র গ্রামারে ফোকাস করবো, আমার গ্রামার ইরোর কমতেছে কিনা বা আমার কই কই গ্রামাটিক্যাল ইরোর গুলো আসতেছে, ঠিক আছে? আর যাদের কোনো গ্রামারে কোনো প্রবলেম নাই তারা কি, তারা কোথায় ফোকাস করব? তারা ফোকাস করব হচ্ছে আমরা আমাদের লেখাটা কতটা ইজিলি লেখা যায়। কারণ হচ্ছে যে আমরা ইনস্টিটিউশন থেকে শুরু করে মোটামুটি সব জায়গায় কিন্তু আমাদের লেখার মধ্যে কমপ্লেক্স সেন্টেন্স এবং প্যাসিভ সেন্টেন্সের প্যাসিভে লেখার প্রবণতাটা একটু বেশি। তারপর একটু ডিফিকাল্ট করে লেখার প্রবণতাটা একটু বেশি। মনে করেন অনেকে দেখা যায় কি যে লেখা শুরু করছে এখান থেকে ওই সেন্টেন্স মনে করেন শুরু যে হইছে আল্লাহর নাম নিয়া লিখতেই আছে, ওই সেন্টেন্সটা শেষ হইতে গিয়া 5 লাইন পরে গিয়া শেষ হইছে। ওকে, 5 লাইন পরে গিয়া শেষ হইছে। 1 2 3 4 5 6 লাইন এত বড় সেন্টেন্স লেখা যাবে না। যতটুকু ছোটখাটো ভাবে মনের ভাব প্রকাশ করা যায়। আমরা যাদের গ্রামাটিক্যাল কোনো ইস্যু নাই তারা ফোকাস করব এই বিষয়টা, যে আমি সিম্পল সেন্টেন্সে লিখতেছি কিনা, সিম্পল বা পপুলার ভোকাবুলারিজ গুলাকে ব্যবহার করতেছি কিনা, তারপর হচ্ছে যে পপুলার কিছু
নেটিভ টোনে আমার লেখাটা আসতেছে কি। এসইও ফ্রেন্ডলি আর্টিকেল পরে আমরা শিখবো, ওই কন্টেন্টকে এসইও ফ্রেন্ডলি কিভাবে করতে হবে এটা আমরা পরে শিখবো। আগে আমার লেখাটা যাতে ভালো হয়, সুন্দর হয়, এবং আমার লেখাটা যেন যে কেউ পড়ে বুঝতে পারে, হোক সে নেটিভ বা এমন যার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ। বোঝা গেল? এভাবে আমরা আমাদের প্র্যাকটিসটাকে শুরু করব।